মেট্রো রেলের বিয়ারিং প্যাচ পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি। মতিঝিল থেকে আগারগাঁয়ে মেট্রো চলাচল বন্ধ, খুলেছে বাকি অংশ। রাজনৈতিক দলে ঐক্য থাকলে নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস। জোটের ভোটে ইচ্ছে মতো প্রতীক ব্যবহার অনুমতি চেয়ে এসিতে বিএনপির চিঠি। নির্বাচন বানচালে ফের ষড়যন্ত্রের অভিযোগ। এবং অভ্যুত্থানের পরও গণতন্ত্র না ফেরায় হতাশ রাজনীতিবিদরা। জাতীয় ইস্যুতে ঐকমত্য চায় জামায়াত, ফ্যাসিস্টদের দূরে রাখার দাবি এনসিপি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছে আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। রাজধানীর ফার্মগেটে মেট্রো রেলের পিলার থেকে বিয়ারিং প্যাচ খসে পড়ে পথচারীর মৃত্যু হয়েছে। নিহত আবুল কালাম শরীয়তপুরে নড়িয়া উপজেলার ঈশ্বরপাচি গ্রামের বাসিন্দা। এই ঘটনায় 5 সদস্যের তদন্ত কমিটি করা হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা ফজলুল কবির খান। দুপুর 2টার দিকে ঘটনাস্থলে উপস্থিত হয়ে নিহত ব্যক্তির পরিবারকে প্রাথমিকভাবে 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন তিনি। বলেন, পরিবারে কর্মক্ষম কেউ থাকলে তাকে মেট্রো রেলে চাকরির ব্যবস্থা করা হবে। এদিকে দুর্ঘটনার কারণে বেলা 12টার দিকে বন্ধ হয়ে যায় মেট্রো রেল চলাচল। 3.5 ঘন্টার পর উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত চলাচল শুরু হলেও এখন বন্ধ আগারগাঁ থেকে মতিঝিল অংশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে ফার্মগেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী উষা ফেরদৌস। উষা, আগারগাঁ মতিঝিল অংশ কি চালু হয়েছে, আর কতটুকু সময় লাগতে পারে? আর এই মুহূর্তে যাত্রীদের ভোগান্তির কি অবস্থা দেখছেন, আপনি জানাবেন। যে মানুষটির মৃত্যু হয়েছে এটি খুবই দুঃখজনক, এবং হচ্ছে শুধু যে এইবারই হচ্ছে প্যাড হচ্ছে মাথায় পড়ে মানুষের মৃত্যু হয়েছে এর ব্যাপারটা এরকম না। তার আগের বারও হচ্ছে এরকম বিয়ারিং প্যাড হচ্ছে পড়েছে, এবং তবে সেটি হচ্ছে একটি খালি বাসে পড়েছে, যার জন্য হচ্ছে মানুষের মৃত্যু হয়নি। এবং সেই জন্য হচ্ছে আসলে ব্যাপারটি হচ্ছে এতটা হচ্ছে মানুষের হৃদয়ে নাড়া দেয়নি। তবে আজকে যে মৃত্যু সেটি হচ্ছে অনেক দুঃখজনক, এবং মানুষের মধ্যে অনেকটা উদ্বেগ তৈরি হয়েছে যে এই নিরাপত্তা যে শঙ্কা সেটি আসলে কিভাবে কাটবে, সেটি হচ্ছে মানুষের প্রশ্ন। তবে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এটি আগের বছর যে দুর্ঘটনাটি হয়েছে এবং এবার যে মৃত্যুটি হয়েছে এইটা নিয়ে হচ্ছে তদন্ত কমিটি গঠন করা হয়েছে, এবং এটি কি নাশকতা নাকি হচ্ছে যান্ত্রিক ত্রুটি সেই বিষয়ে সরকার হচ্ছে সবাইকে যে তদন্ত কমিটিতে যে 5 জন আছে তাদেরকে হচ্ছে যথাযথভাবে তদন্ত প্রতিবেদন দেওয়ার জন্য বলেছে। এবং হচ্ছে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে দুপুরবেলায় সেই যুবকের লাশ দেখতে গিয়েছিলেন সড়ক পরিবহন সেতু উপদেষ্টা, এবং সেখানে গিয়ে তিনি হচ্ছে তাদেরকে আশ্বাস দিয়েছেন যে পরিবারের কাউকে যদি হচ্ছে চাকরি দেওয়ার যোগ্যতা থাকে তাহলে তিনি চাকরি দেবেন, এবং প্রাথমিক 5 লাখ টাকা দেওয়ার ঘোষণা করেছেন। এবং হচ্ছে 5 সদস্যের কমিটির মধ্যে রয়েছে প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, কেমিক্যাল ইঞ্জিনিয়ার, অধ্যাপক, সড়ক বিভাগের প্রকৌশলী, মেট্রো রেল প্রকল্পের প্রকল্প পরিচালক। তো হচ্ছে এর আগের বছর সেপ্টেম্বরে ফার্মগেট মেট্রো রেল লাইনের পিলারের একটি বিয়ারিং প্যাড খুলে পড়েছিল। এবারের কমিটিতে আগের ঘটনা তদন্তের প্রতিবেদনও পর্যালোচনা করবেন বলে জানিয়েছেন উপদেষ্টা। এবং বিয়ারিং প্যাড পড়ে যে নিহত আবুল কালাম, যিনি প্রবাসে থাকতেন, তার বাড়ি শরীয়তপুরে, তো তিনি হচ্ছে আসলে খামার বাড়ির পাশের ফুটপাত ধরে চলার সময় তার উপর ভারী বস্তুটি পড়ে তিনি ঘটনাস্থলেই মারা যান, কারণ তার প্রচুর রক্তক্ষরণ হয়েছিল। আমাদেরকে প্রত্যক্ষদর্শীরা তাই বলেছিলেন। এবং হচ্ছে উপদেষ্টা বলেছেন যে হচ্ছে মেট্রো রেলের পক্ষ থেকে তার দাফন কাফনের সব রকম ব্যবস্থা করা হবে, এবং হচ্ছে তার পরিবারের যদি হচ্ছে কোনো রকম সমস্যা থাকে তারপর তিনি সেগুলো হচ্ছে দেখবেন। এবং হচ্ছে তারপর থেকে যে মেট্রো রেল কয়েক ঘন্টা বন্ধ ছিল, তবে উত্তরা হচ্ছে আগারগাঁ অংশে চালু হয়েছে, এবং মতিঝিল অংশে কখন চালু হবে তার কোনো নিশ্চয়তা এখনও কেউ দিতে পারছেন না। তবে হচ্ছে মেট্রো রেল বন্ধ থাকার কারণে যারা হচ্ছে অফিসগামী তারা আসলে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। সোনিয়া। উষা, আপনাকে ধন্যবাদ।
রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য থাকলে নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা সম্ভব বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, নির্বাচনকালে লেভেল প্লেইং ফিল্ড থাকবে। দুপুরে সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির 15তম বৈঠক শেষে এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জানান, নির্বাচনকে সামনে রেখে এক ব্যক্তির নামে অনুমোদিত সিম কার্ডের সংখ্যা কমানো হবে। 10টা থেকে কমিয়ে পর্যায়ক্রমে 2টি করারও কথা জানান তিনি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জোট করলেও দলীয় প্রতীকে ভোট করতে হবে, এই নিয়মের সঙ্গে একমত নয় বিএনপি। আরপিওর 20 ধারার সংশোধনে আপত্তি জানিয়েছে দলটি। পূর্বের অবস্থা বহাল রাখতে বিএনপির পক্ষ থেকে সিএসি এএমএম নাসির উদ্দিনকে চিঠিও দেওয়া হয়েছে। সকালে নির্বাচন ভবনে সিএসির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ইসমাইল জবিউল্লাহ। তিনি বলেন, জোটবদ্ধ হয়ে নির্বাচন করার সময় দলগুলোর প্রতীক পছন্দের অধিকার থাকা উচিত। জোট করলেও ভোট করতে হবে দলীয় প্রতীকে, এমন সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা পরিষদ। এই সংশোধনীর সাথে বিএনপি একমত নয় এবং এই সংশোধনী থেকে সরে এসে আরপিওর 20 অনুচ্ছেদের পূর্বের বিধান বহাল রাখার অনুরোধ জানিয়ে বিএনপি প্রধান নির্বাচন কমিশনারের কাছে একটি আনুষ্ঠানিক পত্র দিয়েছে। এখনও নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে বলে অভিযোগ করলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। অর্থবহ নির্বাচন করতে অন্তর্বর্তী সরকারকে সহযোগিতা করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে জাতীয়তাবাদী সৃজনশীল প্রকাশক পরিষদের নবনির্বাচিত নেতাদের নিয়ে ফুলের শ্রদ্ধা শেষে এসব কথা বলেন ফারুক। পাঠ্য বইয়ে স্বৈরাচাররা দলীয়করণ করেছিল অভিযোগ করে সৃজনশীল প্রকাশনাকে জনগণ ও গণতন্ত্রের পক্ষে লিখতে সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। আপনারাও গ্রামে গঞ্জে মানুষকে বলতে হবে যে স্বৈরাচার পালিয়েছে, কিন্তু স্বৈরাচারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে এই নির্বাচনকে ব্যাহত করার একটা হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই আমরা মনে করি সৃজনশীল প্রকাশনা পরিষদের নবনির্বাচিত কমিটির সদস্যবৃন্দ আসুন আমরা সবাই মিলে বাংলাদেশের গণতন্ত্রকে সুসংগত করার জন্য আগামীতে ঘোষিত যে নির্বাচনটা হবে সেই নির্বাচন যেন শান্তিপূর্ণ সুষ্ঠু আমার ভোট আমি দেব এই পর্যায়ে পৌঁছে নিতে পারে, সেই জন্য সকল প্রকার সহযোগিতা সরকারকে করতে হবে। গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য সবার ঐক্য চাইছে রাজনৈতিক দলগুলো। সকালে গণ অধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের 14 মাসেও গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়নি, যা হতাশাজনক। আর জামায়াত বলছে, জাতীয় বিষয়ে সবার ঐক্যমত থাকলে দেশ এগিয়ে যাবে। যদিও এনসিপি নেতাদের মতে ফ্যাসিস্ট আওয়ামী লীগ ও তাদের দোসরদের কিছুতেই ভোটে সুযোগ দেওয়া যাবে না। বিস্তারিত জানাচ্ছেন নাহিদ সিরাজি নিম্মি। গণ অধিকার পরিষদের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন বসে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে। শুভেচ্ছা জানাতে উপস্থিত হন বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা। জুলাই অভ্যুত্থানের 14 মাস পেরিয়ে গেলেও দেশে গণতান্ত্রিক ধারা ফিরে আসেনি উল্লেখ করে বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক্ষেত্রে দ্রুত নির্বাচন দেওয়া জরুরি। যার জন্য আমরা যুদ্ধ করেছি একটি নির্বাচিত সংসদ সরকারের জন্য, সেটা এখন আমরা পাইনি। বিএনপির আরেক নেতা সালাহ উদ্দিন আহমেদ বলেন, জুলাই সনদে সব পক্ষ স্বাক্ষর করলে তার রাজনৈতিক সমঝোতার পূর্ণাঙ্গ দলিল হবে। আমরা যেন কোনোভাবেই আইনানুগ প্রক্রিয়ার বাইরে না যাই, সাংবিধানিক প্রক্রিয়ার বাইরে না যাই। আমরা যেন এই জাতিকে একটি সুষ্ঠু নিয়মতান্ত্রিক ধারার মধ্যে দিয়ে পরিচালিত করি। জাতীয় বিষয়ে সবার ঐকমত্য থাকলে দেশ এগিয়ে যাবে বলে মন্তব্য করেন জামায়াত নেতা মিয়া গোলাম পরোয়ার। একটি নতুন বাংলাদেশ, একটি মানবিক বাংলাদেশ বিনির্মাণের পথে অনেক বাধা আমাদের আসবে। সেজন্য রাজনৈতিক মত পথের ভিন্নতা থাকা সত্ত্বেও আমরা যেন দেশ গঠনের মেজর ইস্যুতে যেন আমরা জাতীয় ঐক্যমত থাকতে পারি। আর এনসিপি নেতা আক্তার হোসেন বলেন, আওয়ামী লীগের ফ্যাসিবাদ হওয়ার পেছনে বড় ভূমিকা ছিল জাতীয় পার্টির। এদের কাউকেই নির্বাচনের সুযোগ দেয়া যাবে না। জাতীয় পার্টি কিন্তু জাতীয় পার্টি না। জাতীয় পার্টি মানেই আওয়ামী লীগ। আওয়ামী লীগকে বাইরে রেখেও জাতীয় পার্টি নির্বাচনে আসার সুযোগ পাওয়ার অর্থ হলো আওয়ামী লীগ এই নির্বাচনে অংশগ্রহণ করলো। নির্বাচন বিলম্বিত হলে রাজনীতিবিদদের জন্য বিপর্যয় নেমে আসবে বলে আশঙ্কা জানান গণ অধিকার পরিষদ সভাপতি নুরুল হক নূর। জাতীয় পার্টির বিষয়ে ফয়সালা না হয়ে যদি আমরা নির্বাচনে যাই, আমাদের জন্য শনির দশা অপেক্ষা করছে। এই জাতীয় পার্টির মাধ্যমে আওয়ামী লীগ ব্যাক করবে। নাহিদ সিরাজি নিম্মি, মোহনা সংবাদ, ঢাকা।
নভেম্বরের মধ্যে গণমাধ্যম আইন ও সাংবাদিক সুরক্ষা নীতিমালা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন তথ্য উপদেষ্টা মাহফুজা আলম। অন্তর্বর্তী সরকারের আমলে সাংবাদিকদের ন্যূনতম বেতন কাঠামো নির্ধারণ করা হবে বলেও জানান তিনি। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি DRU আয়োজিত মিট দ্য রিপোর্টার্স এসব কথা বলেন উপদেষ্টা। একই অনুষ্ঠানে জনগণের সামনে সাগররুনি হত্যাকারীদের মুখোশ উন্মোচনের কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ সময় নো ওয়েজ বোল্ড নো মিডিয়া বলেও মন্তব্য করেন তিনি। আইন প্রণয়নের যে জায়গাগুলো আছে সেগুলোই আগামী মাসের মধ্যে সমাধান করতে চাই। সাংবাদিকতার সুরক্ষা আইন সেটা আমরা অলরেডি বেটিংয়ে পাঠিয়েছি, এটা কাজ চলছে, আমরা আশা করি এটা শেষ হবে এবং আমরা ক্যাবিনেটে তুলতে পারবো যে সময় আছে আমাদের। ওয়েজ বোর্ড নিয়ে অনেক কথাবার্তা হচ্ছে, ওয়েজ বোর্ড যদি নাও হয় তারপর আমরা যেন একটা, যে ছেলেটা আজকে জার্নালিজম প্রফেশনকে নিল সেই জন্য একটা বেসিক মিনিমাম ওয়েজ পায়, যাতে তাকে কেউ কিনতে না পারে। গুমের 2 মামলায় অভিযুক্ত সাবেক বর্তমান সেনা কর্মকর্তা সহ 30 আসামির বিরুদ্ধে করা মামলার পরবর্তী তারিখ 23 নভেম্বর এবং জুলাই আন্দোলনের রামপুরায় 28 জনকে হত্যা মামলায় 2 সেনা কর্মকর্তা সহ 4 জনের বিরুদ্ধে করা মামলার তারিখ 24 নভেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী MH তামিম রোববার সাংবাদিকদের এই কথা জানান। এদিন চাংখারপুলের 6 হত্যা মামলায় শেখ হাসিনা, জিয়াউল আহসান সহ 11 অভিযুক্তের বিরুদ্ধে গুমের মামলার তদন্ত প্রতিবেদনের দাখিলে রাষ্ট্রপক্ষকে 11 ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়। মেজবা রহমানের রিপোর্ট। আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে TFI-JIC সেলে গুম নির্যাতনের অভিযোগে মানবতাবিরোধী অপরাধের 2 মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক বর্তমান সেনা কর্মকর্তাদের শুনানির দিন 20 নভেম্বর থেকে পিছিয়ে 23 নভেম্বর ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার এই 2 মামলার শুনানির তারিখ পেছানোর আবেদন করেন প্রসিকিউটর গাজী MH তামিম। পরে তা মঞ্জুর করে নতুন দিন নির্ধারণ করেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটর গাজী MH তামিম জানান, প্রসিকিউশনের পক্ষ থেকে করা আবেদনের প্রেক্ষিতে আগামী 23 তারিখ নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক নিরাপত্তা উপদেষ্টা জনাব তারেক সিদ্দিক সাহেব সহ বেশ কয়েকজন আসামি ছিল। তার 2টি অংশ তদন্ত প্রতিবেদন দাখিল হয়ে ফরমাল চার্জ আকারে ট্রাইব্যুনালে দেওয়া হয়েছে, তার প্রসিডিং শুরু হয়েছে। আরেকটি অংশ এখন ইনভেস্টিগেশন চলমান আছে। ইনভেস্টিগেশন একদম শেষ পর্যায়ে মর্মে তদন্ত সংস্থা আমাদেরকে জানিয়েছে, সেজন্য আমরা 2 মাস সময় চেয়েছি। ট্রাইব্যুনাল 2 মাস সময় মঞ্জুর করে আগামী ডিসেম্বরের 11 তারিখে দিন নির্ধারণ করেছে। অন্যদিকে রাজধানীর রামপুরায় 28 জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শুনানির তারিখ পেছানোর আবেদন করেন প্রসিকিউটর তামিম। সে আবেদনও মঞ্জুর করে নতুন দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। রামপুরাতে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে এখানে আরেকটি 4 জন আসামি করে এখানে ফরমাল চার্জ দাখিল করা হয়েছিল, সেখানেও 2 জন সামরিক কর্মকর্তা আছেন। সেই মামলাটিও আমরা তারিখ পরিবর্তনের আবেদন করেছিলাম, সেটিও মঞ্জুর করে, সেটির তারিখ ছিল 5 নভেম্বর, সেটিও পরিবর্তন করে 24 নভেম্বর করা হয়েছে। এদিন জুলাই আন্দোলনের ঢাকার যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল কাইম আহাদ হত্যা মামলা সহ 5 মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে কেন জামিন দেওয়া হবে না জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। 2 সপ্তাহের মধ্যে সরকারকে রুলের জবাব দিতে বলা হয়েছে। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপ গভীর নিম্নচাপে পরিণত হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিস। গভীর নিম্নচাপটি আগামীকাল সাইক্লোনের রূপ নিতে পারে, তখন এর নাম হবে মন্থা। এটি মঙ্গলবার তীব্র ঘূর্ণিঝড়ের রূপ নিয়ে ভারতের উড়িষ্যা উপকূল দিয়ে স্থলভাগে চলে আসবে। নিম্নচাপটির কেন্দ্রে বাতাসের একটানা গতিবেগ ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার। এটি 7 কিলোমিটার বেগে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এর প্রভাবে সাগর উত্তাল রয়েছে, তবে এটি বাংলাদেশের দিকে না আসলেও এর প্রভাবে মঙ্গলবার, বুধ ও বৃহস্পতিবার দেশে হালকা থেকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকল সমুদ্র বন্দরকে 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। সাগরে গতকাল যে নিম্নচাপটা ছিল, এটা আজকে গভীর নিম্নচাপ হয়েছে। এটা আরো ইন্টেন্সিফাই হয়ে আগামীকাল হয়তো আপনার সাইক্লোন রূপ নেবে, এরপর পরশুদিন সিভিয়ার সাইক্লোন রূপ নেবে। তারপর এটা 28 তারিখের দিকে এটা উড়িষ্যা উপকূল থেকে অতিক্রম করার সম্ভাবনাই বেশি। তবে যেটা যে এর প্রভাব ডাইরেক্ট বাংলাদেশে আসবে না, তবে যেটা হবে 28 তারিখে এটা স্থলভাগ অতিক্রম করার পরে এটা গ্র্যাজুয়ালি দুর্বল হয়ে যাবে।
মা ইলিশ সুরক্ষার 22 দিনের নিষেধাজ্ঞা শেষ হয়েছে মধ্যরাতে, তাই জেলেরা জাল নিয়ে ছুটে যাচ্ছেন সাগর নদীতে। বঙ্গোপসাগরের মোহনা, বলেশ্বর ও বিষখালী নদীতে মাছ শিকার করে ভোরের আলো ফোঁচার আগে তারা ইলিশ নিয়ে হাজির হন বরগুনার পাথরঘাটা বিএফডিসি পাইকারি মাছের বাজারে। স্বল্পতার কারণে চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ। সুমন মোল্লার প্রতিবেদন, জানাচ্ছেন তাহসিন তারিন। মধ্যরাতে নিষেধাজ্ঞা শেষ হওয়ার পর সকাল থেকে প্রতিটি ছোট ট্রলারে 20 থেকে 30 কেজি ইলিশ নিয়ে উপকূলে ফিরে আসছেন জেলেরা। নিষেধাজ্ঞার পরবর্তী প্রথম দিনেই ইলিশের দাম কয়েক গুণ বেড়ে গেছে। বাজারে 1 মণ জাটকা ইলিশ বিক্রি হচ্ছে 30 থেকে 32,000 টাকায়। 500 গ্রাম ওজনের ইলিশ বিক্রি হচ্ছে 70,000 টাকা মণ। আর 1 কেজি ওজনের ওপর প্রতি মণ ইলিশ বিক্রি হচ্ছে 1,20,000 টাকা দরে, যা সাধারণ মানুষের নাগালের বাইরে। মৎস্যজীবীরা জানান, গভীর সমুদ্রের মাছ উপকূলে আসতে আরও 2 থেকে 3 দিন সময় লাগবে। তারপরে মাছের দাম কমার সম্ভাবনা রয়েছে। জাটকা বেশি আজকে 32-33, আর 500 গ্রামের মাছ চলে 70-75, আর কেজির উপরে চলে 1 লাখ টাকার উপরে। কিছু কিছু দাঁড়িয়ে রাত 12টার পরে গেছি, যাই ওই অল্প অল্প মাছ পাইছে, ওইলে 800 টাকা কেজি পড়তে আছে। যারা গেছে আর মাছ পাইবে, মাছ আছে সাগরে। মাছের যে পরিমাণ দাম, এত দামে মাছ আসলে নিম্ন মধ্যবিত্ত বা মধ্যবিত্ত পরিবার যারা আছে তাদের আসলে কেনা সম্ভব না। দেশের বিভিন্ন জেলা থেকে পাইকাররা ইলিশ কিনতে পাথরঘাটা আসলেও পর্যাপ্ত মাছ না পেয়ে অনেকে হতাশ হয়ে ফিরে গেছেন। তবে দীর্ঘদিন পর সাগরে জাল ফেলে জেলেদের মুখে দেখা গেছে আনন্দের ঝলক। তাহসিন তারিন, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক সংবাদ। ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে যুদ্ধবিরতি চুক্তিতে সই করল থাইল্যান্ড, কম্বোডিয়া। চুক্তি অনুযায়ী থাইল্যান্ড কম্বোডিয়ার বন্দীদের মুক্তি দেবে এবং কম্বোডিয়া ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করবে। মালয়েশিয়ার কুয়ালালামপুরে শুরু হওয়া আসিয়ান শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই চুক্তি সই করে। কাজী শাহরিনের রিপোর্টে। যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের উপস্থিতিতে এ চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী থাইল্যান্ড কম্বোডিয়ার বন্দীদের মুক্তি দেবে এবং কম্বোডিয়া ভারী অস্ত্র প্রত্যাহার শুরু করবে। নতুন করে যাতে যুদ্ধ না হয় তা নিশ্চিতে নিয়মিত মনিটরিং করবেন আঞ্চলিক পর্যবেক্ষকরা। গত জুলাইয়ে এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সীমান্তে সংঘর্ষ শুরু হয়। এতে অসংখ্য হতাহত এবং লাখো মানুষ বাস্তুচ্যুত হন। রোববার থাই প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত এ চুক্তিতে স্বাক্ষর করেন। রাজধানী কুয়ালালামপুরে শুরু হওয়া দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর জোট আসিয়ানের শীর্ষ সম্মেলনের ফাঁকে তারা এই চুক্তি সই করেন। এ শান্তি চুক্তিকে আসিয়ানের জন্য একটি বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে। প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে বর্তমানে মালয়েশিয়ায় অবস্থান করছেন ডোনাল্ড ট্রাম্প। 3 দিনব্যাপী 47তম আসিয়ান শীর্ষ সম্মেলন, 13 আসিয়ান ইউএস শীর্ষ সম্মেলন এবং 20 পূর্ব এশীয় শীর্ষ সম্মেলনে অংশ নেবেন তিনি। দ্বিতীয় মেয়াদে ক্ষমতা গ্রহণের পরেই প্রথম এশিয়া সফরে এলেন ট্রাম্প। 1 সপ্তাহের এ সফরে মালয়েশিয়া ছাড়া জাপান, চীন ও দক্ষিণ কোরিয়া যাবেন তিনি। কাজী শাহরিন, মোহনা সংবাদ। আশ্রয়হীন গাজাবাসীর শীতের তীব্রতা বাড়লেও জরুরি শীত সামগ্রী প্রবেশে বাধা দিচ্ছে ইসরায়েল। এদিকে গাজায় নিখোঁজ ইসরায়েলি বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কভনয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে। অন্যদিকে 2 বছর যুদ্ধ চালিয়ে ইসরায়েল লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন হামাস নেতা আল হাইয়া। ঐশী আলমের ডেস্ক রিপোর্ট। যুদ্ধবিরতি সত্ত্বেও অসহায় গাজাবাসীর যন্ত্রণা যেন কমছেই না। জরুরি আশ্রয় ও শীত সামগ্রী প্রবেশে ইসরায়েলি বাধায় শীতের আগমনের শুরুতেই দুর্ভোগে পড়েছেন উপত্যকাটির বাসিন্দারা। ইউএনআরডব্লিউএ জানিয়েছে, নির্ধারিত তাঁবু, কম্বল ও অন্যান্য শীত সামগ্রী এখনও সংস্থাটির গুদামেই আটকে আছে। এদিকে গাজায় নিখোঁজ ইসরায়েলি বন্দীদের দেহাবশেষ খুঁজে বের করতে মিশরীয় ট্রাক ও ভারী যন্ত্রপাতি নিয়ে একটি কনভয় ফিলিস্তিনি ভূখণ্ডে প্রবেশ করেছে। এ উদ্যোগ ইসরায়েলি প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে অনুমোদন দিয়েছেন। একে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হলেও পুরো উদ্ধার কার্যক্রম কতটা সফল হবে তা এখনো স্পষ্ট নয়, বিশেষ করে ধ্বংসপ্রাপ্ত ভূখণ্ডে বাকি দেহাবশেষ খুঁজে বের করা।
অন্যদিকে 2 বছরের বেশি সময় ধরে গণহত্যা চালালেও ইসরায়েল কোনো লক্ষ্যই অর্জন করতে পারেনি বলে জানিয়েছেন হামাসের শীর্ষ নেতা খলিল আল হাইয়া। এই যুদ্ধের একটি উদ্দেশ্য ছিল বন্দীদের মুক্ত করা, সেটিও তারা বাস্তবে অর্জন করতে পারেনি। এছাড়াও গাজায় ত্রাণ সামগ্রী প্রবেশে বাধা দেওয়ার কথা বলে তিনি চুক্তিভঙ্গের দিকেও ইঙ্গিত দেন। যুদ্ধে ধ্বংসের ফলে মৃত জিম্মিদের লাশ উদ্ধার করা কঠিন হলেও হামাস চুক্তির শর্তানুসারে বাকি জিম্মিদের লাশ ফিরিয়ে দেবে বলেও জানান তিনি। অস্ত্র ইস্যু নিয়ে তিনি বলেন, এ অস্ত্র দখল ও আগ্রাসনের অস্তিত্বের সঙ্গে যুক্ত। দখলদারিত্ব শেষ হলে এ অস্ত্র রাষ্ট্রের অধীনে চলে যাবে। ঐশী আলম, মোহনা সংবাদ। খেলার খবর ক্রিকেট। চট্টগ্রামের ঐতিহাসিক ও নান্দনিক সিআরবি প্রাঙ্গণে উন্মোচন করা হলো বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ 3 ম্যাচের টি20 সিরিজের ট্রফি। দুপুরে পূর্বাঞ্চল রেলওয়ে সদর দপ্তরের সামনে আয়োজিত মনোমুগ্ধকর অনুষ্ঠানে 2 দলের অধিনায়ক লিটন দাস ও সাই হোপ আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করেন। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগিতায় দেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থানে সিরিজের ট্রফি উন্মোচনের নতুন উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এরই ধারাবাহিকতায় এবার বেছে নেওয়া হয়েছে চট্টগ্রামের শতবর্ষী সিআরবি প্রাঙ্গণকে। চট্টগ্রামে আগামী 27, 29 ও 31 অক্টোবর হবে টি20 ম্যাচগুলো। এবার ফুটবল। মৌসুমের প্রথম এল ক্লাসিকোতে মাঠে নামছে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে ম্যাচ শুরু হবে রাত 9:15টায়। সবশেষ গেল বছরে অক্টোবরে একই ম্যাচে বার্সার মুখোমুখি হয় রিয়াল। ওই ম্যাচের কাতালানদের হারিয়েছিল লস ব্লাঙ্কোসরা। এবার লা লিগায় শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি তাই প্রতিশোধের লড়াই আলোনসোর শিশুদের। রাজু আলাউদ্দিনের রিপোর্ট। বার্সেলোনা রিয়াল মাদ্রিদের দ্বৈরথ 100 বছরের পুরনো। স্প্যানিশের পাশাপাশি ইউরোপিয়ান ফুটবলের ধ্রুপদী লড়াই মানা হয় 2 দলের ম্যাচকে। এদের প্রথম দেখা 1902 সালে কোপা দেল রের সেমিফাইনালে মুখোমুখি হয়েছিল বার্সেলোনা রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে রিয়ালকে 3-1 গোলে হারায় বার্সা। যদিও চলতি মৌসুমে দারুণ ছন্দে আছে রিয়াল মাদ্রিদ। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে হার ছাড়া সব মিলিয়ে 12 ম্যাচে 11টিতে জয় পেয়েছে তারা। দলে নেই ইনজুরি সমস্যা, চোট কাটিয়ে ফিরছে কিলিয়ান এমবাপ্পে। এদিকে পয়েন্ট টেবিলের পাশাপাশি কিছুটা চাপ থেকেই এই ম্যাচে মাঠে নামবে বার্সেলোনা। অনুশীলনে আবারও চোট পাওয়ায় এই ম্যাচ থেকে ছিটকে যেতে পারেন রাফিনহা। অসুস্থতা কাটিয়ে অনুশীলনে ফেরা ফ্ল্যাঙ্ক ডিকে দেখা যেতে পারে প্রথম একাদশে। মুখোমুখি লড়াইয়ে সর্বশেষ 5 দেখায় সবকটিতে জয় পেয়েছে বার্সেলোনা। লা লিগার এই ম্যাচে জয় পেলেই রিয়ালকে হটিয়ে আবারও শীর্ষস্থান দখল করতে পারে কাতালান ক্লাবটি। বিপরীতে লিগে 9 ম্যাচে 24 পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রিয়াল মাদ্রিদ। বার্সাকে হারাতে পারলেই ব্যবধান বাড়িয়ে নিজেদের অবস্থান আরও শক্ত করবে রিয়াল। এবার দেখার অপেক্ষা ইয়ামাল এমবাপ্পের দ্বৈরথের শেষ হাসি কে হাসে। রাজু আলাউদ্দিন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার গিয়ে শিরোনামগুলো আরও একবার। মেট্রো রেলের বেয়ারিং প্যাচ পড়ে পথচারী মৃত্যুর ঘটনায় তদন্ত কমিটি। মতিঝিল থেকে আগারগাঁয়ে মেট্রো চলাচল বন্ধ, খুলেছে বাকি অংশ। রাজনৈতিক দলে ঐক্য থাকলে নির্বাচনে আইন শৃঙ্খলা স্বাভাবিক থাকবে, জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা। লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আশ্বাস। জোটের ভোটে ইচ্ছে মতো প্রতীক ব্যবহারের অনুমতি চেয়ে ইসিতে বিএনপির চিঠি। নির্বাচন বানচালে ফের ষড়যন্ত্রের অভিযোগ। এবং অভ্যুত্থানের পরও গণতন্ত্র না ফেরায় হতাশ রাজনীতিবিদরা। জাতীয় ইস্যুতে ঐক্যমত্য চায় জামায়াত, ফ্যাসিস্টদের দূরে রাখার দাবি এনসিপি। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 9টায়। এর আগে সন্ধ্যা 7টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।